হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বাংলা প্রশ্নপত্রের একটা বিশেষ আলোচনার ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রশ্নপত্র সংক্রান্ত বিষয় আলোচনা করবই। তার আগে বলে নিই, তোমরা যারা আমার সোশ্যাল মিডিয়ায় বারবার জানাচ্ছ যে তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, তোমরা আমাদের চ্যানেল থেকে অনেক উপকৃত হয়েছো, তাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সঙ্গে কথাও বলবো, তোমরা যারা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, তারা কেবলমাত্র যে আমার চ্যানেলের জন্য বা আমার জন্যই ভালো পরীক্ষা দিয়েছো তা কিন্তু কখনো নয়। তোমরা যদি আমার চ্যানেলকে বিশ্বাস না করতে, আমার সমস্ত সাজেশনকে বিশ্বাস না করতে, আমাদের পিডিএফ নোটস পারচেস না করতে, আমার সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের পরিশ্রমটা না দিতে, তাহলে কিন্তু কখনোই তোমাদের এই সাফল্য আসতো না। যদিও এখনো সাফল্য তোমরা হাতে দেখতে পাওনি একেবারে, কিন্তু তবুও আমি বিশ্বাস করি তোমাদের প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে। তার কারণ হচ্ছে প্রশ্নপত্র কিন্তু কমপ্লিটলি A to Z তোমরা কমন পেয়েছো। অন্তত লেখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সম্পূর্ণভাবে কমন পেয়েছো, এটা আমি একেবারে হলফ করে বলতে পারি। এবার আমি প্রথমেই আসবো সেকশন বি এর আলোচনায়। সেকশন বি এর সংকলিতা থেকে তোমরা গল্প যে পেয়েছো, নাম, অসহযোগী এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী। আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের এই তিনটে গল্পকেই সাজেস্ট করেছিলাম এবং এই তিনটেই তোমরা অপশন হিসাবে পেয়েছো। এটা আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এবং আশা করছি তোমরাও অনেক অনেক উপকৃত হয়েছো। আর এতে আরেকটা বিষয় না বললেই নয় যে আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলে প্রথম 5 মাস আগে কিন্তু আমি সব থেকে প্রথমে একটা সাজেশনস ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জন্য, এবং সেই সাজেশনস কিন্তু হুবহু মিলেছে। তোমাদের আমি যেভাবে সিরিয়ালি এগোতে বলেছিলাম সেভাবে তোমরা যদি এগিয়ে থাকো, তাহলে বুঝতেই পারছো কোথা থেকে প্রশ্ন আসার ইঙ্গিতটা আমি সেই সময় দিয়েছিলাম। অত আগে তোমাদের তো এতটা কম সাজেস্ট জিপ্ট করে বলতে পারি না, সেই কারণে আমি তখন তোমাদের সিরিয়ালি করতে বলেছিলাম। তা যাই হোক, এরপরে অনেক চ্যানেলই কিন্তু তাদের বিভিন্ন রকম সাজেশনস ভিডিও আপলোড করেছে, এবং সব থেকে আগে যেহেতু আমি আপলোড করেছি সেই জন্য এবার থেকে আমি ডিসিশন নিচ্ছি আমাদের সাজেশনস ভিডিও কিন্তু ওভাবে আর আপলোড হবে না। আমরা এক্সামের ঠিক আগের মুহূর্তে এবার আপলোড করব, অন্তত কিছু আগে, 1 মাস আগে হোক বা কয়েক সপ্তাহ আগে হোক। আর এত আগে আপলোড করলে আমাদের চ্যানেলের কিন্তু কপি হয়ে যায় বিভিন্ন চ্যানেলে। আমি সেটা হুবহু নকল যাকে বলে সেটা আমি লক্ষ্য করেছি। কোনো চ্যানেলের নাম আমি করব না। এমন বহু চ্যানেল আছে যারা কোনো রকমেই কিন্তু একটা ওয়ান শট ভিডিও ওভাবে বলে যেতে পারবে না, কারণ সেই ধারণা তাদের কোনো রকমভাবেই নেই। কিন্তু তারা এমনভাবে আমাদের চ্যানেলকে কপি করে, আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। সেই কারণে কিন্তু আমি কোনো সাজেশনস ভিডিও আগে থেকে এবার আপলোড করব না। আর একমাত্র তোমরা যারা আমার ক্র্যাশ কোর্স জয়েন করবে, সেই ক্র্যাশ কোর্স সংক্রান্ত ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসতে চলেছে। সেই ক্র্যাশ কোর্সের ছাত্রছাত্রীরাই কেবলমাত্র একটা বিশেষ পদ্ধতিতে আমার প্রত্যেকটা সাজেশনস পেয়ে যাবে, কিন্তু আগে থেকে ভিডিওতে আমি কোনো রকমভাবেই সেই সাজেশনসগুলো দেবো না। তবে হ্যাঁ, ভিডিও যেভাবে তোমরা আমার কাছ থেকে উপকার পাচ্ছ অবশ্যই সেভাবে উপকার পাবে এবং সাজেশনসও পাবে, কিন্তু সেটা পরবর্তীকালে পাবে। কিন্তু এবছর আমি আরও অন্যভাবে একটু নতুন চিন্তাভাবনা দ্বারা তোমাদের যাতে আরও সুবিধা হয় সেভাবে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যাই হোক, আমরা এবার যাব সংকলিতার কবিতার ক্ষেত্রে। কবিতাতেও কিন্তু তোমরা প্রত্যেকটাই কমন পেয়েছো, কারণ আমি 4টে কবিতা ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম। সেখানে তোমরা কিন্তু 3টে কবিতা অপশনাল হিসাবে, অপশনাল যে এসছে সেটা ওখান থেকেই পেয়ে গেছো। এবার আসবো চাঁদের পাহাড় সংক্রান্ত বিষয়ে। চাঁদের পাহাড়ের ক্ষেত্রে আমি কোনো রকমভাবে ওয়ান শট ভিডিও দিতে পারিনি ঠিকই, কিন্তু চাঁদের পাহাড়ের লাস্ট মিনিট যে সাজেশনস তোমাদের দিয়েছিলাম মাত্র 5টা চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু তোমরা অপশনাল 3টে প্রশ্ন, 2টো প্রশ্ন কমন পেয়েছো। আর তিরুমালাপ্পার যে প্রশ্ন সেটাও কিন্তু তোমাদের আনকমন নয়, কারণ আমি প্রথম সাজেশনসে বলে দিয়েছিলাম চ্যাপ্টার 2তে তোমরা শুধুমাত্র এই তিরুমল আপ্পার অংশটুকুই পড়ে যাবে। খুব ভালো করে মন দিয়ে যদি ওই চ্যানেলের ভিডিও দেখে, আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকো, ওই ভিডিওটা যারা দেখোনি এখনও দেখতে পারো। সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে তিরুমল আপ্পা সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের পড়তে বলেছিলাম প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এসেছে। আর
পড়ে রইল জাম্বো। জাম্বো থেকেও কিন্তু তোমরা দুটো কমন পেয়ে গেছো আমাদের পিডিএফ নোটস থেকে। চাঁদের পাহাড় বা সংকলিতার সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের পিডিএফ নোটস থেকে কমন এসছে। কাজে কেউ বলতে পারবে না যে আমাদের পিডিএফ নোটস নিয়ে তোমরা খুব ভুল করেছো। এবং সব থেকে বড় কথা, আমাদের পিডিএফ নোটসে কিন্তু ডিটেলড আলোচনা প্রত্যেকটা প্রশ্নের যেভাবে দেওয়া থাকে সেভাবেই কিন্তু প্রশ্ন এসেছে এবছরে। কেউ কোনো রকমভাবে ঠকবে না, এটা আমি দেখেই বুঝতে পারছি। এরপরে আমরা যে বিষয়ে আসবো সেটা হচ্ছে সেকশন এতে। সেকশন এতে যে তোমরা 3টে রচনা পেয়েছো, সেই রচনার মধ্যে একটা রচনা এসছে আমাদের পিডিএফ নোটস থেকে, সেটা দূষণ। বর্তমান সময়ের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে দূষণ। সেই দূষণ সংক্রান্ত রচনা আমি লাস্ট মিনিট সাজেশনসে যে 10টা রচনার কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম আমি আগে যে রচনার কথা তোমাদের অ্যানাউন্স করেছিলাম যে রচনা এইগুলো পড়বে, সেখানে বলেছিলাম। সর্বোপরি আমাদের পিডিএফ নোটসে কিন্তু এটা দেওয়া ছিল। এছাড়া যে রচনা দুটো এসেছে সেটাও কঠিন রচনা নয়, অবসরের যে প্রয়োজনীয়তা সেটা, এবং তোমাদের যে আত্মকথামূলক রচনা। তবে হ্যাঁ, আত্মকথামূলক রচনা আমাদের পিডিএফ থেকে তোমরা কমন পাওনি। আর আমি সবসময় বলেও থাকি আত্মকথামূলক রচনা কমন লাগবে, এটা আমি কখনো বলতে পারছি না, কারণ এটা খুব কঠিন ব্যাপার। আত্মকথা বিভিন্ন সময় বিভিন্ন রকম রচনা দেওয়া হয়ে থাকে। আর পড়ে রইল পিকচার কম্পোজিশন। পিকচার কম্পোজিশন কিন্তু যারা করেছো, খুব ভালো পিকচার কম্পোজিশন এবার এসছে। এখানে দুটো ভাবনা তোমরা কাজে লাগাতে পারো। এক হচ্ছে স্বপ্ন দেখার অধিকার, ধনী থেকে দরিদ্র সবার সমান। সেটা যদি তোমরা গুছিয়ে লিখে আসতে পারো ভালো মার্কস পাবে। অথবা তোমরা যদি শিশু শ্রম নিয়ে লেখো, সেটাও ভালো মার্কস পাবে। কারণ শিশু শ্রম যদি আমরা দেখাই, সেখানে আমরা দেখাবো যে যাদের আমরা শিশু শ্রমিক হিসাবে ব্যবহার করছি, তাদের স্বপ্নটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে তোমরা ছবিটাকে অনায়াসে প্রেজেন্ট করতে পারো। তাহলে বুঝতে পারছো, এখানেও কিন্তু তোমাদের মার্কস কাটার জায়গা থাকবে না যদি এভাবে তোমরা লিখে থাকো। এবার আমরা আসবো চিঠির কথায়। চিঠির ক্ষেত্রেও কিন্তু তোমরা ফর্মাল লেটারটা আমাদের পিডিএফ নোটস থেকেই কমন পেয়েছো। কাজেই তোমরা আমাদের পিডিএফ নোটস যারা পারচেস করেছো তারা বুঝতে পারছো কতটা ভালো ফল তোমরা করেছো আমাদের পিডিএফ নোটসের সহায়তায়। আর যারা এবছর ক্লাস 9-এ উঠেছো, ক্লাস 10-এ উঠেছো, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের কোনো রকমভাবে পিডিএফ নোটস পারচেস করোনি, তাদের সবাইকে আমি বলবো এখন এই মুহূর্তে তোমরা পারচেস করতে পারো। কারণ পরবর্তী 2 বছরের পিডিএফ নোটস কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। কাজেই তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। ক্লাস 9 বা ক্লাস 10 যারা এখন যেখানে পড়ছো, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ, কারণ অন্ততপক্ষে রচনার ক্ষেত্রে আমি বলছি, তোমরা যদি এখনই পিডিএফ নোটস নিয়ে নিজেদের তৈরি করতে থাকো, তাহলে একেবারে এক্সাম মুহূর্তে তোমরা রচনার সময় নিশ্চিত কমন পাবে আর ভালো লিখে আসবে। যাই হোক, আর কম্প্রিহেনশন পার্টে আমি পরে যাচ্ছি, তার আগে আমি গ্রামার পার্টের আনসারগুলো একটু বলে নিই। গ্রামারের আমি শুধু আনসারগুলো তোমাদের বলছি, ডিটেল আলোচনায় যাচ্ছি না। গ্রামারও কিন্তু পিডিএফ নোটস থেকে কমন পেয়েছো। সর্বোপরি ক্র্যাশ কোর্স যারা করেছো তারা খুব খুব ভালো ফল করবে, কারণ এমসিকিউ টাইপের যে তোমাদের ওয়ার্কশিটগুলো আমি করিয়েছি, সেখানে থেকে কিন্তু ভালো রকমের প্রশ্ন কমন এসছে, তোমরা ওয়ার্ড দেখলেই বুঝতে পারবে। যাই হোক, গ্রামারের ক্ষেত্রে আমি বলছি কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হচ্ছে অপশন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার 2 আনসার অপশন নাম্বার ডি, কোয়েশ্চেন নাম্বার 3 আনসার অপশন নাম্বার এ, কোয়েশ্চেন নাম্বার 4 আনসার অপশন নাম্বার বি, কোয়েশ্চেন নাম্বার 5 আনসার অপশন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার 6 আনসার অপশন নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার 7 আনসার অপশন নাম্বার বি, কোয়েশ্চেন নাম্বার 8 আনসার অপশন নাম্বার ডি, লাস্ট এদেরকে। আচ্ছা, এবার আমি যাব তোমাদের কম্প্রিহেনশন পার্টে। সব থেকে ভালো কথা, মানে আনন্দের কথা, যে তোমরা এবছরে কিন্তু সমস্ত কোয়েশ্চেন পেপারটা খুব ভালো পেয়েছো, যেখানে মার্কস মানে ভালো তুলে আনা যায়। এবং আমি বিশ্বাস রেখে বলছি, নিশ্চিত বিশ্বাস রেখে বলছি, তোমরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এবছর 95%-এর ওপর মার্কস পাবে, অন্তত যারা আমাদের চ্যানেলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে এসেছো, আমাদের প্রত্যেকটা কথা মেনে এসেছো। যাই হোক, আমরা কম্প্রিহেনশনটা দেখতে পাচ্ছি অত্যন্ত সোজা। কম্প্রিহেনশনের প্রশ্নগুলোর উত্তর আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। যারা এভাবে প্রশ্নের উত্তর লিখেছো তারা কিন্তু সম্পূর্ণভাবেই ফুল মার্কস তোমরা পাবে, এটা আমি নিশ্চিত বিশ্বাস রাখি। কম্প্রিহেনশনের প্রশ্নের উত্তরগুলো, প্রথম প্রশ্ন হচ্ছে মেয়েটি কে? যার আনসার তোমরা বলবে মেয়েটি প্রাচ্য ভারতীয় সরোজিনী নাইডু। এবার প্রশ্ন, তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন? নেক্সট প্যারাগ্রাফে তোমাকে লিখতে হবে তিনি 1879 খ্রিস্টাব্দে ভারতবর্ষের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা, সেখানে আছে কি না, মেয়েটির
কোয়েশ্চেন নাম্বার 2, মেয়েটির বয়স কত ছিল এবং মেয়েটি ঘরে বসে কিসের অঙ্ক করছিল? মেয়েটির বয়স ছিল 11 এবং মেয়েটি ঘরে বসে বীজগণিতের অঙ্ক করছিল। কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে মেয়েটির পিতার নাম কি, এবং একই সাথে আছে মেয়েটির পিতার কোন বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল। এক্ষেত্রে বলি মেয়েটির পিতার নাম অঘোরনাথ চট্টোপাধ্যায়। তোমরা কিন্তু এভাবে মেয়েটির পিতা লিখবে না। যারা লিখে ফেলেছো তাদের কথা মানে লিখে এসেছো, এখন তো কিছু বলার নেই, কিন্তু যারা এভাবে মানে লিখেছো সরোজিনী নাইডুর পিতার নাম এভাবে লিখেছো, তারা কিন্তু সম্পূর্ণ মার্কসটা পাবে, না হলে কিন্তু হাফ মার্কস তোমাদের কাটা যাবে। যাই হোক, সরোজিনী নাইডুর পিতার নাম অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং তিনি রসায়ন শাস্ত্রে একজন পণ্ডিত ছিলেন। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ আছে মেয়েটির চরিত্রে তার পারিবারিক জীবনের প্রভাব কিভাবে দেখা যায়? মেয়েটির চরিত্রে পারিবারিক জীবনের প্রভাব কিভাবে দেখা যায় সেটাও খুব সহজ প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। সরোজিনীর চরিত্রে তার পারিবারিক জীবনের প্রভাব দেখা দিয়েছিল। বাবার পাণ্ডিত্য এবং নিষ্ঠা এবং মায়ের কবি প্রতিভা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। লাস্ট প্রশ্ন, কবে প্রথম তার কবিতার বই প্রকাশিত হয় এবং তাকে কি নামে ডাকা হতো? তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় তার 13 বছর বয়সে এবং তাকে এশিয়ান নাইটিঙ্গেল বলে ডাকা হতো। তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে প্যারাগ্রাফ ওয়াইজ লিখে আসো, তাহলে কম্প্রিহেনশনে কিন্তু অবশ্যই আউট অফ 10 মার্কস তোমরা তুলতে পারবে। তাহলে নিশ্চয়ই তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, সবার ভালো হয়েছে সেটা আমি বিশ্বাস রাখছি, এবং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাস 11-এ যারা ভাবছো বাংলা নিয়ে পড়বে কিনা, তারা অবশ্যই বাংলা নিয়ে পড়বে, কারণ তোমাদের সেক্ষেত্রে সাজেশনস করতে কিন্তু অনেক সুবিধা হয়, এবং সেটা কিভাবে সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কখনোই পড়তে হবে না যদি তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, আমার কথা শুনে চলো। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এবং আশা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত সাফল্যমণ্ডিত হোক, পূরণ হোক তোমাদের সমস্ত স্বপ্ন।